স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া জাতির সামনে উপস্থাপন, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। থাকবে গণ অভ্যুত্থানের সকল পক্ষ। বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় হয়রানি বন্ধ হয়নি। ভুয়া কাগজপত্রের কারণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে বাংলাদেশিদের, ফেরত আসতে হচ্ছে অনেককে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি, তিস্তা, কংস সহ কয়েকটি নদীর পানি বেড়ে প্লাবিত হতে পারে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। সবার উপস্থিতিতে 5 আগস্ট চূড়ান্ত খসড়া জাতির সামনে উপস্থাপন করা হবে। 5 আগস্ট ঘিরে কোনো ধরনের সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খোঁজ নেন থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষদেরও। পরে সাংবাদিকদের বলেন, সত্য সংবাদ পরিবেশন করলে আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা থাকবে না। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের গোপন বৈঠক থেকে গ্রেফতারকৃত কোনো নাশকতার পরিকল্পনা করছিল কিনা তা তদন্ত শেষে জানা যাবে বলে মন্তব্য করেন জাহাঙ্গীর আলম। ওই ঘটনায় জড়িত কাউকেই ছাড় না দেওয়ার কথাও জানান তিনি। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। শুক্রবার রাত 12টার দিকে এক ফেসবুক পোস্টে একথা লিখেন তিনি। বলেন, 5 আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। বন্ধ হয়নি মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে হয়রানি। থেমে নেই দুষ্টচক্র। নানা কৌশলে আদায় করছে নির্ধারিত খরচের চেয়ে 4 গুণ পর্যন্ত বেশি টাকা। বিনিময়ে দেওয়া হচ্ছে ভুয়া কাগজপত্র। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ নজরদারি ও পদক্ষেপের অভাবে বন্ধ হচ্ছে না অনিয়ম। মাশরাক রাহাতের রিপোর্ট। রাজধানীর পল্টনে একটি মেডিকেল সেন্টারের নিচে আমরা এই ব্যক্তির খোঁজ পাই ফুটপাতে পাওয়া একটি কার্ড থেকে। যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ছবি মিলিয়ে খুঁজে বের করি তাকে। উপরে আমার অফিস, আমার প্রতিষ্ঠান। নাম কি? প্রতিষ্ঠানের নাম কি? ইকুলেট মেডিকেল। হ্যাঁ, ইকুলেট মেডিকেল। প্রমাণ মেলে অনিয়মের। কয়েকজন কর্মী স্বাস্থ্য পরীক্ষা অনুসরণ করে দেখা যায়, ঢাকায় প্রতিষ্ঠানটিতে যাওয়ার পর ফিট হওয়ার সার্টিফিকেট দেওয়া হচ্ছে কুমিল্লার 2টি মেডিকেল সেন্টারের নামে। প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট এই ব্যক্তির দাবি, তারা ঢাকার বাইরের প্রতিষ্ঠানের নামে সনদ দেওয়ার অনিয়ম করলেও স্বাস্থ্য পরীক্ষায় 9-6 করে বাড়তি টাকা নিচ্ছেন না। বন্ধ হওয়া হচ্ছে, তার ওই পথে হাঁটতেছে সবাই, বন্ধ হওয়ার পথে হাঁটতেছে, এবং এখানে টেম্পারিং করার একটা সুযোগ আছে। ধরেন অনেক সময় হয় না যে আমার লোকজনের সাথে হচ্ছিল, সে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে আমার স্টাফের সাথে, যে ভাই রিপোর্টটা ভালো দেন। আমি সেক্ষেত্রে আমার যদি ডাউট হয়, সেক্ষেত্রে তাকে ডেকে আবার করে আবার টাকা দেবেন না। এটির মতো আমরা আরও কয়েকটি সেন্টার খুঁজে পেয়েছি যারা ঢাকায় পরীক্ষা করে প্রতিবেদন দিচ্ছে রাজশাহী 2টি সেন্টারের নামে। এদিকে একটা মেডিকেল বন্ধ হয়েছে, ওদিকে 10টা মেডিকেল রেডি করে রাখছে। শিকড় অনেক গভীরে, জীবনে বন্ধ করতে পারবেন।
এমন অনিয়ম করে ফিট হওয়ার নিশ্চয়তা দিয়ে কর্মীদের থেকে আদায় করা হচ্ছে 2 থেকে 4 গুণ পর্যন্ত বেশি টাকা, বলছেন ভুক্তভোগীরা। 8,500 টাকা মেডিকেল ফি, সে জায়গায় 20,000 টাকা নিচ্ছে। না দিলে আনফিট টাকা নেয় হচ্ছে 1 গুণ না 3-4 গুণ এক্সট্রা নেয়। সংশ্লিষ্টরা বলছেন যথাযথ পদক্ষেপ না নেয় প্রকাশ্যেই বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় হয়রানি বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা, বেকায়দায় পড়ছেন কর্মী পাঠানোর সঙ্গে জড়িতরাও। যে সমস্ত অসৎ ব্যক্তিগুলো আছে যারা খুব অল্প সময়ে অন্যের কি ক্ষতি হচ্ছে সেই দিকটা বিবেচনা না করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে, তারা বাইপাস থেকে শুরু করে যত ধরনের ম্যাল প্র্যাকটিস সেইগুলোর ভিতরে তারা ইনভলভমেন্ট হয়। আমরা রিক্রুটিং এজেন্সি এদের কাছে জিম্মি, এই জিম্মি থেকে আমরা মুক্তি চাই। সৌদি সরকার কিন্তু সৌদিতে বসে এখানে মনিটরিং করতে পারবে না। মনিটরিংয়ের জন্য আমাদের সরকারের উচিত এখনই একটি পদক্ষেপ নেওয়া, এখনই একটি কমিটি করা, এখনই কাজে নেমে পড়া। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এ ধরনের অনিয়মে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইমেজ, ভিসা পাওয়া কঠিন হচ্ছে বাংলাদেশিদের। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের। এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা সহজেই কিন্তু ধরা পড়ে, যে কারণে এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে। আমরা আমাদের ঘর গোছাতে হবে। আমরা এটা তদন্ত করতেছি, যারা ওই সরাসরি সাথে গার্লস হেলথ কাউন্সিলের সাথে এনলিস্টেড, আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সম্প্রতি ঢাকায় সৌদি দূতাবাস স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম পাওয়ায় বাংলাদেশে গালফ হেলথ কাউন্সিলের অনুমোদন আছে এমন 226টি মেডিকেল সেন্টারের মধ্যে অন্তত 14টির সনদ গ্রহণ করছে না। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দেশের বেশিরভাগ নদ নদীর পানি বাড়ছে। তিস্তা, কংস সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 48 ঘণ্টায় প্লাবিত হতে পারে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হচ্ছে। নোয়াখালী ও যশোরে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আগামী 48 ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্লাবিত হতে পারে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী 72 ঘণ্টায় শেরপুর ও নেত্রকোনার ভোগাই ও কংস নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। 48 ঘণ্টা বৃদ্ধি পাবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। পদ্মার পানি আগামী 5 দিন বাড়লেও বিপদসীমার নিচে থাকবে। এদিকে নদীর পানি বাড়ায় যশোরের নতুন 5টি সহ 40টি গ্রাম পানিতে তলিয়ে আছে। মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলা থেকে পানি নামতে পারছে না। স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট ডুবে থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। পানি খুব সমস্যা, আমাদের চলাচল যাতায়াত খুব সমস্যা, আমাদের রান্না করা, খাওয়া দাওয়া খুব সমস্যা। বর্ষা হলে পানির জন্য আমরা রান্না বাড়া করে খেতে পারি না, উঠেও রাস্তার পরে যাতে হয়। নোয়াখালীতে বৃষ্টি হওয়ায় জলাবদ্ধ এলাকাগুলোতে আবারও পানি বাড়ছে। গত 1 মাস ধরে তলিয়ে আছে নোয়াখালী পৌরসভা, সদর, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানিগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ ও চাটখিল উপজেলার বেশিরভাগ পাড়া মহল্লা ও বিভিন্ন সড়ক। পানির কারণে এই যে রোগ ব্যাধি আরম্ভ হয়ে গেছে, ডিসি, অ্যালার্জি, এই অবস্থা আর কি। কোটি কোটি টাকার ফসল, মানুষের বসত বাড়িঘর, স্কুলে যাতায়াত, অনেক সমস্যা এই পানির কারণে। জলাবদ্ধতা নিরসনের জন্য জেলার বিভিন্ন স্থানে খালের অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে প্রশাসন। নোয়াখালী প্রযুক্তির যে রোডের পাশের খালটা 6 নং ইউনিয়নের, এই খালটা আমরা আজকে ক্লিন করে দিতেছি। নোয়াখালীর এই খালগুলোকে পরিষ্কারের কার্যক্রম হাতে নিয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে। আমাদের সাথে বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা সহায়তা করছে। আমরা তাদেরকে লজিস্টিক্স এবং আর্থিক সহায়তা দিচ্ছি। রাজবাড়ীতে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পদ্মা নদীর চরাঞ্চল ও বেড়িবাঁধের ভিতরের নিচু এলাকা তলিয়ে গেছে। পানিতে তলিয়ে থাকায় নষ্ট হওয়ার পথে রোপা আমন ধান, ধানের বীজতলা, পাট ও মরিচ সহ বিভিন্ন সবজি ক্ষেত। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। জুলাই আন্দোলনে চট্টগ্রামের শহীদুল ইসলাম হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল সহ 231 জনের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আগামী 25 আগস্ট বাদীর উপস্থিতিতে অভিযোগপত্রের ওপর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এটি জুলাই আগস্টের গণ আন্দোলনে চট্টগ্রামে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে প্রথম অভিযোগপত্র। 2024 সালের 3রা আগস্ট সন্ধ্যায় নগরের বহদ্দার
হাটে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক শহীদ। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পাবনার বিসিক শিল্পনগরের অধিকাংশ সড়কের অবস্থা এতটাই নাজুক যে ইট পাথর উঠে তৈরি হয়েছে বড় বড় গর্তের। ড্রেনেজ সংকটে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় অধিকাংশ রাস্তা। কারখানা বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। জেলা রিপোর্টার শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। এটি পাবনার ঐতিহ্যবাহী বিসিক শিল্পনগরীর ২ নম্বর গেটের সড়ক। প্রথম দর্শনে মনে হবে এটা কোনো গ্রামীণ জনপদের খানাখন্দে ভরা মেঠোপথ। দীর্ঘদিন সংস্কার না হয় ইট পাথর উঠে সৃষ্টি হয়েছে এ নাজুক অবস্থার। যান চলাচলের অযোগ্য এ সড়কে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনাও। এই রাস্তার অবস্থা খুবই করুণ, খুবই খারাপ। বিসিকে লোড গাড়ি যাতায়াত করে প্রত্যেকটা গাড়ি নষ্ট হয়। ফ্রন্ট এক্সেল ভেঙে যায়, কায়ত হয়ে পড়ে আছি আমরা। আমাদের চলাচল খুবই সমস্যা। এই রাস্তার আর ড্রেনেজ ব্যবস্থা এতটাই খারাপ, শিল্প উদ্যোক্তারা এখান থেকে বিসিকের মিল বিক্রি করে করে সব পালাচ্ছে। একই অবস্থা বিসিকের অধিকাংশ সড়কের। রাস্তাঘাটের এ দশার কারণে এ শিল্প এলাকায় প্রায় ৪ শতাধিক শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল পরিবহন চরমভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসায়িকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্প মালিকরা। সমস্ত বিসিক ঘুরলে আপনি ড্রেনেজ ব্যবস্থা একই রকম দেখতে পারবেন, ময়লা আবর্জনায় ভরপুর, কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় না। উন্নয়ন তো গত ১৫-১৭ বছর একই দশা। এখানে হাজার হাজার কর্মচারী চাকরি করে এবং এখানে রাস্তা দিয়ে যাইতে গেলে অনেক দুর্গন্ধময় হয়। ড্রেনেজ সংকটে বন্ধ পানি নিষ্কাশন, অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা। এমনকি অনেক শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যও ঠিকমতো নিষ্কাশিত না হয় চরমভাবে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। প্রত্যেকটা ড্রেন ওভারফ্লো হয়ে আমাদের মিল ফ্যাক্টরির মধ্যে পানি ঢুকে যায়, যাতে আমাদের মিলের মালপত্র বা আমাদের যে প্রোডাক্টগুলো আছে পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি বেশি হলে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে পারে না, এই জন্য ড্রেনের পানিগুলো মিলের মধ্যে ঢুকে যাচ্ছে, মালপত্র ভিজে যাচ্ছে। তবে বিসিক কর্তৃপক্ষ জানায় অচিরেই শুরু হচ্ছে এ শিল্পাঞ্চলে সড়ক ও ড্রেনেজ নির্মাণ ও উন্নয়ন কাজ। এটা একটা প্রাচীন শিল্পনগরী হওয়ায় এটার শিল্পনগরীর রাস্তাঘাট তেমন উন্নয়ন হয় নাই। আমরা চেষ্টা করতেছি ধীরে ধীরে সবগুলো রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো করার। ভবিষ্যৎ যে পরিকল্পনা রয়েছে সেটা হলো আমরা বৃহৎ আকারে একটি প্রকল্প হাতে নিয়ে প্রধান কার্যালয়ে প্রেরণ করার ইচ্ছা রয়েছে। আমার মনে হয় যে আমরা যদি অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিতে পারি তাহলে আমাদের যে রাস্তার ড্রেনেজ সিস্টেম যেগুলো নষ্ট রয়েছে সেগুলো উন্নয়ন করা সম্ভব হবে। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহৎ শিল্পনগরীতে রয়েছে জীবন রক্ষাকারী ওষুধের কাঁচামাল, খাদ্য প্রস্তুতকারী কারখানা সহ অসংখ্য গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান। সড়ক অবকাঠামো উন্নয়ন হলে ব্যবসা বাণিজ্যের গতিও ত্বরান্বিত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ বাংলাদেশি। শুক্রবার মালয়েশিয়ার পাহাং প্রদেশের কুয়ান্তান মহাসড়কের একটি মাল্টিপারপাস গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাড়ি চালক মোহাম্মদ সাব্বের হাসান ও ২ যাত্রী মোহাম্মদ জাহিদ হাসান এবং আবদুল্লাহ। আহত মোহাম্মদ হাবিব বিশ্বাস, মনিরামচন্দ্র বসুকে চিকিৎসার জন্য কুয়ান্তানের তেঙ্কু আম্পু আন আফজান হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান জানান, কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ১১টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ভবনের ৫ম তলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা দোকানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে দোকানদারদের ভবন থেকে নেমে আসার আহ্বান জানানো হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
গতকাল বিকেলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন তিনি। পরে বন্দরের বাণিজ্যিক এবং ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন। পরে বন্দরের সভাকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বন্দর দিয়ে 6টি পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাইকমিশনার। গণসার্বভৌমত্ব কায়েম করাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বলেছেন বিশিষ্ট কবি ও লেখক ফরহাদ মজহার। গতরাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা ও ভাবগানের আসরে তিনি আরও বলেন, গণ ঐক্য ছাড়া গণ অভ্যুত্থান হয়নি। এখন যারা জাতীয় ঐক্যের কথা বলছেন তারা গণ ঐক্যকে ধ্বংস করতে চাচ্ছেন। গণ অভ্যুত্থান করেছে জনগণ, এর পেছনে কোনো মাস্টার মাইন্ড কিংবা তথাকথিত বিশেষ কোনো গ্রুপের নেতৃত্ব ছিল না বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্যের কারণে দুটি পারমাণবিক সাবমেরিনের অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এর উস্কানিমূলক বিবৃতির কারণে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। মন্তব্য করার সময় শব্দ বাছাইয়ে মেদভেদেভকে সতর্ক হওয়ারও পরামর্শ দেন তিনি। তবে এই সাবমেরিন কোথায় মোতায়েন করেছেন তা জানাননি। ইউক্রেনের যুদ্ধ অবসানে যুদ্ধবিরতিতে রাজি হতে রাশিয়াকে ট্রাম্পের দেওয়া আলটিমেটামের প্রতিক্রিয়ায় বেশ কিছু মন্তব্য করেন মেদভেদেভ। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া জাতির সামনে উপস্থাপন, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। থাকবে গণ অভ্যুত্থানের সকল পক্ষ। বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় হয়রানি বন্ধ হয়নি। ভুয়া কাগজপত্রের কারণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে বাংলাদেশিদের, ফেরত আসতে হচ্ছে অনেককে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি। তিস্তা কংস সহ কয়েকটি নদীর পানি বেড়ে প্লাবিত হতে পারে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।